শুভেচ্ছা শিলচর দূরদর্শন কেন্দ্রের সুধী দর্শকবৃন্দ। আমি অমিতাভ দেব চৌধুরী, দূরদর্শন কেন্দ্রের আমন্ত্রিত সঞ্চালক। আজকের এই বিশেষ সাহিত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার বাঁ পাশে বসে আছে একটু বাচ্চা মতো দেখতে একটি মেয়ে, কিন্তু এ খুব জাদ্রেল মেয়ে। মানে এর হাতের লেখা অক্ষর সাংঘাতিক জাদ্রেল। কয়েকদিন আগে গত 15 জুন আমরা জানতে পেরেছি সুতপা চক্রবর্তী, এই মেয়েটির নাম হচ্ছে সুতপা চক্রবর্তী, আপনারা ইতিমধ্যে সবাই একে খুব ভালোভাবেই চেনে গেছেন। এই বছরের সাহিত্য অকাদেমির যুবা পুরস্কার পেয়েছে বাংলা ভাষায় কবিতা লিখে। প্রসঙ্গত বলে রাখা ভালো, সবাই সেটা জানেনও আপনারা, যে বাংলা ভাষায় কবিতা লিখে আসাম থেকে সুতপাই প্রথম সাহিত্য অকাদেমি পুরস্কার পেল। অর্থাৎ সুতপার নাম ইতিমধ্যেই ইতিহাসে নথিবদ্ধ হয়ে গেল। আমি সুতপাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। স্বাগত সুতপা। অসংখ্য ধন্যবাদ। তোমার এই পুরস্কার প্রাপ্তিতে আমি তোমাকে অভিনন্দন জানাই। এবং মূল অনুষ্ঠানে যাবার আগে পাঠকদের একটু দেখাতে চাই এই সেই বই দেরাজে হলুদ ফুল গত জন্ম। এই বইটার জন্যই সুতপা এবছরের সাহিত্য অকাদেমি যুবা পুরস্কার পেয়েছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন কে যেন এঁকেছিল? কবি অশোক দেব। কবি অশোক দেব। অশোক আমাদের জুনিয়র, আগরতলার কবি। এই প্রচ্ছদ এর সঙ্গে কোনো ভেতরের কোনো কবিতার মিল ছিল? হ্যাঁ হ্যাঁ, এই প্রচ্ছদের সাথে কবিতার মিল আছে। যেমন হলুদ ফুল এবং সাপ। সাপ এবং ফুল, না? সাপ এবং ফুল, দুটো মোটিভ। হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই ধরনের ব্যাপারগুলো কবিতায় তো এসছে। হ্যাঁ হ্যাঁ, কবিতায় এসছে ব্যাপারগুলো। আচ্ছা, আমি প্রথমে তোমাকে অনুরোধ করি তোমার পছন্দ মতো একটি কবিতা তুমি আমাদের পড়ে শোনাও। কবিতা দিয়ে অনুষ্ঠানটা শুরু হোক। ঠিক আছে। আমি মায়াবিদ্যা সনেট শতক থেকে একটি কবিতা পড়ছি। পড়ো। অন্ধের শহর। মরে যেতে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে মরে যেতে। অন্ধের শহরে আয়না বিক্রি করি শহরের পথে। রাস্তাঘাটে সার সার চক্ষুহীন মানুষেরা হাঁটে। প্রতিদিন আয়নার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ছুটে যাই। যদি কোনো অন্ধ আচমকা তুলে দেখে ফেলে, গাঢ়তম রাতে চাঁদ থেকে আলো পড়ে যদি জলে ওঠে কেউ। অন্ধের শহরে কান পেতে শুনি মরা মানুষের গান। রক্তের ভেতরে ঘুরে ফিরে তারা। মরা মরা সব মরা, তীব্র অভিশাপে থাক চর। আরও আরও চক্ষু লজ্জাহীন হোক অন্ধের শহর। আয়নার বোঝা নিয়ে ফেরি করি রোজ দাঁড়ে দাঁড়ে। মনে হয় সব সব দেখে তারা। গোটা পৃথিবীরে গিলে খেয়ে নেবে এখুনি। কেঁপে কেঁপে ওঠে প্রাণ। তবে কি বিধাতা আমি অন্ধ, বাকি সব চক্ষুষ্মান? খুব ভালো কবিতা। এই কবিতাটি সুতপা পড়ল ওর দ্বিতীয় বই মায়াবিদ্যা থেকে। বইটির প্রচ্ছদ আমরা একটু দর্শকদের দেখাতে চাই। এই বইটির প্রচ্ছদ করেছেন সঞ্জীব চৌধুরী, কলকাতার নামী প্রচ্ছদকার। এই মায়াবিদ্যা হচ্ছে সুতপার সনেট শতক, মানে 100টা সনেটের একটা বই। তার সম্ভবত প্রথম সনেটটা পড়লে কি? হ্যাঁ হ্যাঁ, প্রথম সনেটটাই পড়লাম। এই যে শহরকে নিয়ে তুমি লিখেছো, এই শহর কি কোনো বিশেষ শহর না যে কোনো শহর?
যখন তুমি লেখো তোমার মাথায় কি কোনো বিশেষ শহরের কথা ছিল? হয়তো ছিল। সেটা কি আমরা জানতে পারবো, না জানাটা উচিত নয় আমাদের? না, সেটা আমি বলবো না। বলবে না, ঠিক আছে। তাহলে এমনিতে সুতপা তুমি তো শহর বা নগর বা নাগরিক কবিতা, সেটা তো তোমার সাধারণভাবে তোমার লেখায় আসে না, আসে কি? না, আসে না। না না। তোমার অনুষঙ্গগুলো থাকে গ্রামীণ, এবং এবং তোমার যে তৃতীয় বই মানে ভ্রমরযান, সেটাতে তুমি, আমি বলছি, সিলেটি বাংলা ব্যবহার করেছো। হ্যাঁ, পুরো বইটাই সিলেটি বাংলায় লেখা, অত্যন্ত সিলেটি বাংলায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের তোমার ছোটবেলার কথা একটু বলো না। ছোটবেলা তোমার কিরকম কেটেছিল? আমার ছোটবেলা একটু অন্যরকম কেটেছে। আমার বাবার বদলির চাকরি ছিল, তো আমরা কোনো একটা জায়গায় বেশি দিন থাকতাম না। আমি অনেকগুলো স্কুলে পড়েছি, আর মানে একটা বিশেষ ব্যাপার হলো আমার বাবার যে সব জায়গায় বদলি হতো সেই সব জায়গা শহর ছিল না, সেই সব বেশিরভাগই জায়গা ছিল পাহাড়, অরণ্য, এইসব জায়গায়, আসামের জঙ্গল, পাহাড়, এসবই আমার ছোটবেলাটা কেটেছে। ছোটবেলা এরকম তোমার কেটেছে? বাঘ দেখেছো? হ্যাঁ, ছোটবেলায় আমি 3 বার বাঘের সাথে মানে মুখোমুখি হয়েছি। বাঘের মুখোমুখি হয়েছে? বাঘের মুখোমুখি হয়েছি। দর্শক বুঝতেই পারছেন, এই অভিজ্ঞতাগুলো একটা কি বলা যাবে? একটা বাঘের মুখোমুখি হওয়ার একটা ছোট্ট করে বলো। হ্যাঁ, তখন আমরা যে জায়গায় থাকতাম, আর রাত্রিবেলায় আমাদের নেমন্তন্ন ছিল। মা বাবা, আমি খুবই ছোট তখন, 4-4.5 বছর। জায়গার নাম বলা যাবে না, সেটা আমি বলছি না। হ্যাঁ। তো আমরা মা বাবার কোলে করে আমি ফিরছি মার সাথে। তো আমাদের কোয়ার্টারটা ছিল ওই কিছুটা পাহাড়ের উপরেই, উপর দিয়ে যেতে হয়, দুপাশে জঙ্গল রাস্তা। তো সেখানে যাওয়ার সময় হঠাৎ করে সামনে বাঘ রাস্তাটা ক্রস করছিল আমাদের সামনে, আমি বাবার কোলে, বাঘও থেমে রয়েছে মা বাবার সাথে, মা বাবা, আমি মা বাবার কোলে, মা বাবারাও থেমে রয়েছেন। এরকম একটা পরিস্থিতি আমার এখনো স্পষ্ট মনে আছে। বাবা তখন ওই 5 ব্যাটারির বড় টর্চ পাওয়া যেত, টর্চটা দিয়ে বাঘের দিকে তাক করে আছেন। কিছু সময় ওরকম কেটেছে, কত সময় ঠিক বলতে পারবো না, কিছুটা সময় এরকম কেটেছে। তারপর আস্তে আস্তে বাঘটা চলে যায়, তারও কিছুক্ষণ পরে আমরা সেখান থেকে ফিরি, কোয়ার্টারে আসি। সাংঘাতিক এই অভিজ্ঞতাগুলো আজকাল সাধারণত যারা লেখালেখি করেন তারা যেহেতু প্রায়শই নাগরিক উপলব্ধি, নাগরিক অভিজ্ঞতা থেকে লেখালেখি করেন, তাদের লেখা এগুলো আসে না সচরাচর। আমি আশা করব তোমার লেখা এগুলো ভবিষ্যতে অবশ্যই আসবে। এবারে সুতপা, তোমার ছোটবেলায় তুমি কবিতা লেখা শুরু কবে মনে পড়ে? কবিতা তো ঠিক না, অত ছোটবেলায় তো কবিতা হয়ে ওঠে না। লেখার শুরুটা আমি বলতে পারি, সেটাও আরেক কাণ্ড। একটা গ্রামের স্কুলে পড়তাম, তো তখন ক্লাস 6-এ পড়ি। তো একবার হয়েছে কি, মানে আমাদের স্কুলের পেছনে একটা ওই নতুন নতুন মুরগির ফার্ম শুরু হয়েছিল তখন। তো আমরা অনেক অ্যাপ্লিকেশন আমাদের হেড দিদিমণিকে দিয়েছি যে আমরা এই গন্ধে আমরা ক্লাস করতে পারছি না, আমাদের খুব কষ্ট হচ্ছে। তো সেটা উনি শুনছেন না, মানে এরকম একটা ব্যাপার। তো আমি আরও আমার সাথে আরও তখনকার আমার দলবল নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা স্কুল স্ট্রাইক করব। তো হ্যাঁ, কিছুটা ওই রকম ছিলাম আমি। তো স্কুল স্ট্রাইক করব, তো আমরা ক্লাসে ক্লাসে গিয়ে বলে এলাম যে কালকে প্রার্থনার পর স্কুল ছুটি, তোরা সবাই চলে যাবি ব্যাগ নিয়ে, প্রার্থনা হবে, তোরা আর ক্লাসে আর ঢুকবি না, ব্যাগ নিয়ে সোজা বাড়ি চলে যাবি। তো পরদিন এরকমই হলো, সবাই রীতিমতো আন্দোলন, সবাই চলে গেল বাচ্চারা। স্যার ম্যাম মানে দিদিমণিরা স্যারেরা প্রচুর ডাকাডাকি করলেন, কেউ শুনলো না, সবাই ছুটির মজায় সবাই চলে গেল। তো পরদিন হেড দিদিমণি
ততদিন মানে তত সময়ে খবর পৌঁছে গেছে যে পুরো ঘটনার চাই আমি। হেড দিদিমণি ওই জালি বেত এনে আমার পায়ে দুটো বাড়ি দিয়েছিলেন, বলেছিলেন লিডার হয়ে গেছো তুমি, স্কুল স্ট্রাইক করাচ্ছ। তো সেদিন আমার খুব দুঃখ হলো, কারণ আমি তো অন্যায়ের প্রতিবাদ করেছিলাম। এই গন্ধে তো টিকতে পারছিলাম না, আমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছিল, মানে এত বিচ্ছিরি গন্ধ ছিল সেটার, একদম স্কুলের পাশে। তো দিদিমণি আমাকে মারলেন, আমি কখনো মার খাইনি স্কুলে। তো এটা আমাকে এত দুঃখ দিল, আমি সেদিন রাতে একটা ডায়েরিতে এসে এই প্রথম এই ঘটনা নিয়ে একটা লেখা লিখলাম। মানে সেটা গদ্য লেখা না, কবিতা? হ্যাঁ, কবিতার মতো। ওই সেটাই আমার প্রথম লেখা। আচ্ছা, কবিতাটার কি কিচ্ছু মনে আছে? না, এখন মানে ওই ঘটনাটা নিয়েই লিখেছিলাম, এতটুকুই মনে আছে। কবিতাটি যদিও আছে আমার ঘরে, আছে এখনো। আচ্ছা, সেই খাতাটিও আছে। ঠিক আছে, সেটা আমরা কোনো এক সময় পরে তোমার কাছ থেকে শুনবো, হয়তো এরকম কোনো অনুষ্ঠানেই। যাই হোক, এখন দেখো ছোটবেলায় ছাড়া এগুলো তো বাইরের জগতের দিক, এছাড়া তোমার ভেতরের জগৎ, ধরো ছোটবেলায় পড়াশোনা করতে, বইয়ের পড়া ছাড়া, মানে স্কুলের পড়া ছাড়া, গল্পের বই, কবিতার বই। স্কুলের পড়া ছাড়া এখানে আরেকটা ব্যাপার আছে, মানে আমার বাবা আমাকে খুব ছোট ছোট সাফল্য, মানে সাফল্য বলতে যেমন একবার আমরা তখন একটা মাটির ঘরে থাকতাম, উপরে সোনের চাল ছিল। তোমার বাবার নামটা একটু যদি সবাইকে বলো। আমার বাবার নাম সুহাসকান্তি চক্রবর্তী, মায়ের নাম দীপালি চক্রবর্তী। তো সেই সোনের চালে চড়ুই পাখির বাসা ছিল। তো আগের দিন রাতে বৃষ্টি হয়েছে, তো নিচু চাল ছিল, বাচ্চাটা পড়ে গেছে। তো আমি সেটাকে আবার উঠিয়ে ওর ঘরে রাখলাম। তো বাবা আমাকে একটা গল্পের বই কিনে দিলেন। তারপর সাঁতার শিখলাম যখন প্রথম, তখন ক্লাস 1-এ পড়ি, তখন বাবা আমাকে আরেকটা দিলেন গল্পের বই। তো বাবা আমাকে প্রায়ই গল্পের বই, যেমন ঠাকুরমার ঝুলি, গ্রিম ভাইদের রূপকথা, ডাকাতদের গল্প, বাচ্চাদের যেসব হয়, এগুলো আমাকে খুব কিনে দিতে। ছোটোখাটো সাফল্য মানে, আর যে আমি পড়াশোনায় ফার্স্ট হয়ে গেছি, খুব ভালো নম্বর পেয়েছি, এরকম না। আচ্ছা, এরকম জীবনের কতগুলো সাফল্য, যেটা জীবন কেন্দ্রিক, হ্যাঁ, একেবারেই। আচ্ছা, সেটা সাংঘাতিক, সেটাও খুবই মানে অন্যরকম, তোমার অভিজ্ঞতাগুলো অন্যরকম, সচরাচর এরকম হয় না। তুমি প্রথম বড়দের বই কখন পড়েছিলে মনে পড়ে? মানে ধরো সেটা কি আমাদের জেনারেশনে লুকিয়ে পড়তে হতো, তোমাদের সময় কি এরকম ছিল? হ্যাঁ, আমি ওই ক্লাস 6-7-এই আমি মোটামুটি শরৎচন্দ্রের উপন্যাস, বঙ্কিমচন্দ্র কিছুটা, রবীন্দ্রনাথ কিছুটা আমার পড়া হয়ে গিয়েছিল। তোমার পড়া হয়ে গিয়েছিল। তাহলে এবার একটু পড়াটা নিয়ে কথা বলি। সহজ, বলো তো, মানে কাকে বেশি পছন্দ, মানে কোনটা বেশি পছন্দ, কবিতার বই বেশি না উপন্যাস না ছোট গল্পের বই? উপন্যাস। কারণ বলা যাবে দু একটা কথায়? কারণ সেভাবে বলতে গেলে উপন্যাসের মধ্যে আমি ওই রকম কিছু না, আমি আমার জীবনকে যেমন পাই, কিছু কিছু ক্ষেত্রে আমি খুঁজে পাই, এটাই। আচ্ছা, ঠিক আছে। তোমার ধরো ঔপন্যাসিক হিসেবে কাকে বাজবে, রবীন্দ্রনাথ, বঙ্কিম? অবশ্যই বঙ্কিম। আচ্ছা, আবার ধরো বঙ্কিম, শরৎ? বঙ্কিম এবং বিভূতি। বিভূতিভূষণ দুজন কিন্তু দু রকমের, একেবারে আলাদা। হ্যাঁ, দুজনেই আমার ভীষণ প্রিয়। দুজনেই তোমার ভীষণ প্রিয়, হ্যাঁ। আচ্ছা, এবারে কবি কারা তোমাকে নাড়া দিয়েছিলেন ছোটবেলায়, আরেকটু বড়বেলায়,
আরো বড় বেলায় বা ধরো এখন কবি, এখনকারটাই বলি, হ্যাঁ আমাকে সবচেয়ে বেশি যেটা নাড়া দেয় সেটা হলো কবিতা, কবি নন। আচ্ছা, কারণ কবি যদি বলতে হয় তাহলে সেই কবির সমস্ত কিছুই আমার ভালো লাগবে এরকম একটা ধারণা জন্মে যায়। তো আমি সেটা বলতে চাই না, কারণ একজন কবির সব লেখা আমার ভালো লাগে না। আচ্ছা, আমার আমি তোমার এটা বুঝতে পেরেছি, তোমার মানে ধারণাটা বুঝতে পেরেছি। আমার এবারে কিছু কবিতা শোনো না, আমাদের আসলে সময়, আমরা তো খুব অল্প সময় নিয়ে এসেছি, আমাদের সময় প্রায় বহে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করব, এটা ধরো আজকের মতো শেষ প্রশ্ন। কবিতা কিভাবে আসে? ভেবে ভেবে? না, ভেবে ভেবে কবিতা আসে না, ওটা একটা ঘোর। এই ঘোর? হ্যাঁ হ্যাঁ, সেই ঘোরটা কখন কোথায় আসবে এটা জানা নেই। জানা নেই? না না, এই ঘোরটা আসে। ঘোরটা আসে, হ্যাঁ, এবং সেটার আগে কোনো পূর্বাভাস? না, সেটার আগে কোনো পূর্বাভাস মানে এরকম কোনো ঘটনা ঘটেছে? ধরো একটা আস্ত বই তুমি ধরো খুব তাড়াতাড়ি লিখেছো ঘোরের মধ্যে? হ্যাঁ, আমার ভ্রমরযান তৃতীয় বইটি আমি দুদিনে লিখেছি। দুদিনে লিখেছি। তাহলে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। হ্যাঁ, তুমি ভ্রমরযান থেকে তোমার ইচ্ছে মতো একটা দুটো কবিতা পড়ে শোনাও। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা জানতে চাইছি, মাঝখানে হঠাৎ করে মনে পড়লো যে তুমি যে এই পুরস্কারটা পেলে, পাওয়ার পরে কারো কথা তোমার মনে পড়েছে যিনি থাকলে, সংক্ষেপে বলবে, তোমার আজকে খুব ভালো লাগতো? ধরো তোমার মানে সাংঘাতিক মনে হতো তিনি যদি পাশে থাকতেন, এরকম কেউ? হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন? হ্যাঁ, তিনি না, মানে বেশ 4 জন মানুষ থাকলে আমি খুব বেশি খুশি হতাম। বলো, তাদের কথা বলো। আমার ঠাম্মা। তোমার ঠাম্মা? হ্যাঁ, আমার ঠাম্মা ছোটবেলা স্বপ্ন দেখতেন আমার নাতনি লেখিকা হবে। কেন দেখতেন আমি জানি না। ঠাকুমা স্বপ্ন দেখতেন নাতনি বড় হয়ে লেখিকা হবে, সেটা মস্ত বড় ব্যাপার। হ্যাঁ, এটা কেন দেখতেন আমি জানি না। আমার দাদু ভাই। ঠাকুমা কি লিখতেন কিছু ডায়েরি? না, ঠাকুমা পড়তেন। ঠাকুমা পড়তেন, হ্যাঁ। তোমার দাদুর কথা কি বলছো? আমার দাদু ভাই, হ্যাঁ, আমার দাদু ভাই মানে বাবার বাবা সুনীল কান্তি চক্রবর্তী। হ্যাঁ, ওনার ব্যক্তিত্ব আমাকে ভীষণভাবে টানতো সব সময়, ছোটবেলা থেকেই। মানে এরা থাকলে, তুমি আজকে যদি থাকতেন, তুমি সাংঘাতিক খুশি হতে এই পুরস্কারটা এদের সঙ্গে শেয়ার করে নিতে। আরো 2 জন মানুষ আছেন আমি যাদের মানে সংস্পর্শে থেকেছি, এদেরকে মানে পর তো বলি না, এরা আমার নিজেদেরই হয়ে গেছেন। আমার শাহাদাদু ছর্দি ভাই, শাহাদাদু ছর্দি ভাই, আচ্ছা, সেটাই বাবার চাকরির সূত্রেই একটা কোথায় থাকতেন এরা? তারা থাকতেন করিমগঞ্জে। এখন দুজনেই নেই। তারা থাকলে খুব আমি খুশি হতাম। মানে পুরস্কারটা পেয়ে তাদের কথা তোমার প্রথমেই মনে পড়েছে? হ্যাঁ, এই 4 জন। আচ্ছা, এখন তুমি পড়ো কবিতা, অন্তত একটা কবিতা তো পড়বেই পুরো। ঠিক আছে, পড়ছি। এই শেষ মন্ত্র, এই শেষ বুলি, গলা বন্ধ ইয়া আসে, চক্ষু আমার অন্ধ হয়, একটু একটু করিয়া পুড়তে 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 এখন সর্বাঙ্গ পুরের খাসা ভাঙের, আমার ভিতরের খাসা ভাঙের, শব্দ হর, গন্ধ হর, চন্দন কাঠের গন্ধ হর, সারা শরীর গন্ধ হর, ভ্রমর আমার সারা শরীর গন্ধ হর, বাড়ি ভাঙার শব্দ হর, বুক ভাঙার শব্দ হর, মানুষ ভাঙার শব্দ হর, এই শেষ মন্ত্র, এই শেষ বলি, আউড়াইয়া চলি, বাড়ির ভিতরে কুকিল ডাকের, জলের উপরে নৌকা ভাসের, ভ্রমর আমার বুকের উপরে নৌকা ভাসের, সর্বনাশা হাসি হাসের, জলের উপরে নৌকা ভাসের, জলের উপর জন্ম ভাসের, নৌকা ভাসের, আস্তা একটা নৌকা ভাসের, জিতা একটা নৌকা ভাসের, ভ্রমর আমার বুকের ভিতরে আমি ভাসের, আমারে লইয়া নৌকা ভাসের, আস্তা একটা নৌকা ভাসের, জিতা একটা নৌকা ভাসের। এইটা হলো সুতপার এখন অবধি মানে যেটা সাম্প্রতিকতম বই, ভ্রমরযান। এই পুরোটাই সিলেটি বাংলায় লেখা, পুরো কবিতাগুলোর মধ্যে আশ্চর্য একটা সুর আছে সুতপা। আমাদের সময়ও খুব সীমিত, আমরা তাই আজকে
দর্শকদের কাছ থেকে এখানেই বিদায় নিতে বাধ্য হচ্ছি। তোমাকে আবার অভিনন্দন এবং তোমার জন্য প্রচুর প্রচুর শুভেচ্ছা। তুমি আরও লেখো, ভালো লেখো, নিজেকে আরও ছাপিয়ে যাও এবং এই পুরস্কারকে কি বলবো, ভুলে যাও। একদম। পুরস্কার কিছু দেয় না, পুরস্কার কিছু দেয় শেষ না, অবধি কিছু দেয় না, পুরস্কার কিছু দেয় না। ভুলে যাও। প্রেরণা যোগায় কোনোভাবে? না, আমাকে পুরস্কার কোনোভাবে প্রেরণা যোগায় প্রেরণা দেয় না। না। আচ্ছা, হ্যাঁ, পুরস্কারকে ভুলে যাওয়াই ভালো একটা স্নান। সেই হ্যাঁ, তাহলে দর্শক, আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার। নমস্কার।